বাবরি মসজিদের যখন বাবরি মসজিদ ধ্বংস হয়ে যায়, ধ্বংস করা হয় যখন, তারপর দীর্ঘদিন ধরে টালবাহানা, ভারতবর্ষের রাজনৈতিক চড়ানুতা উতরায়, মানুষের মধ্যে ক্ষোভ দুঃখ সব মিলিয়ে সুপ্রিম কোর্টের রায়। তারপরে ভারতবর্ষের বহু মুসলমান যারা বাবরি মসজিদের রায়ের পরে যেহেতু কোর্ট রায় দিয়েছে দাঁতে দাঁত চেপে সহ্য করে নিয়েছে। হঠাৎ করে একজন এমএলএ সে যখন বললো আমি বাবরি মসজিদ করব, ভারতবর্ষের যে মাইনরিটি সমাজের মধ্যে, মুসলমান সমাজের মধ্যে যে দীর্ঘদিনের সুপ্ত আকাঙ্ক্ষা যেটা ছিল যে হ্যাঁ আমাদের মসজিদ ধ্বংস করেছে, সেটা হঠাৎ করে বিস্ফোরণ ঘটেছে, এটা ফ্যাক্ট। প্রশ্ন হচ্ছে এই জায়গাটায় হুমায়ুন সাহেব মসজিদ করতেই পারেন, আমার সে নিয়ে কিছু বলবার নেই, কারণ সেটা ওনার ভারতের কনস্টিটিউশন ওনার সেই অধিকার দিয়েছে। বাট হুমায়ুন সাহেব এমএলএ তো, ওনার বাড়ি মুর্শিদাবাদে। যদি মুসলিম দরদি এত হয়ে থাকেন, সিম্পলি দুটো প্রশ্ন আছে। প্রথম 1 নম্বর প্রশ্ন হচ্ছে, ভারতবর্ষে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি আছে, তার 3টে ক্যাম্পাস গোটা ভারতবর্ষে আছে। একটা হচ্ছে কেরালা মালেপুরম, একটা বিহারে কিষানগড়, আর একটা হচ্ছে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলাতে। ওনার বাড়ি থেকে 100 কিলোমিটার ডিস্টেন্স হয়তো হবে, জঙ্গিপুরে আলিগড়ের ক্যাম্পাস হয়েছিল। এখন তুমি যদি মুর্শিদাবাদে যাও, আলিগড়ের ওই ক্যাম্পাসটা, মুসলিম ইউনিভার্সিটির ক্যাম্পাসটা শুকিয়ে গেছে। তৈরি হয়েছিল কেন? তৈরি হয়েছিল যে মুসলমান সমাজের যে অংশে পিছিয়ে পড়া সমাজের যে অংশ আছে তাদেরকে সামনের দিকে নিয়ে আসতে হবে, ওখান থেকে লয়ার হবে, ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, প্রফেসর হবে, মাস্টার হবে। সেটা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে। একটা অদ্ভুত একটা সোশ্যাল মিডিয়াতে দেখলাম, একটা বাচ্চা ছেলে মাথায় ইট নিয়ে আসছে, তাকে জিজ্ঞেস করছে তুমি কোথায় যাচ্ছ, বলছি ইট নিয়ে মসজিদে যাচ্ছি। পড়াশোনা বলে পড়াশোনা স্কুলে দরকার নেই। উল্টো দিকে তেমনই, যখন এই মন্দির মসজিদের যখন রাজনীতি হচ্ছে, তখন উল্টো দিকে সোশ্যাল মিডিয়া আবার একটা জায়গায় দেখলাম যে মোদি আসবে, মন্দির তৈরি হবে, শিক্ষা চুলে গেলে চলে যাক, কারখানা চুলে গেলে চলে যাক, মন্দির করতে হবে, মোদিকে নিয়ে আসতে হবে। এই যে ধর্মান্ধতা আমাদের মাথার মধ্যে গ্রাস করার চেষ্টা করছে তরুণ প্রজন্মের অংশ, যারা যারা মন্দির মসজিদের রাজনীতিতে নিজেদেরকে আবদ্ধ করে ফেলতে চাইছে, বা দেশ বা সমাজ তাদেরকে সেইভাবে তৈরি করতে চাইছে, তার বিরুদ্ধে বিকল্পের কথা বলাটা খুবই কঠিন, এবং বিকল্প ভাষ্য নিয়ে যাওয়া খুবই কঠিন। হয়তো এটা এখন বুঝতে পারছে না, কিন্তু 10 বছর, 15 বছর, 20 বছর পরে যখন বুঝবে, তখন একটা প্রজন্ম, 2টো প্রজন্ম, 3টে প্রজন্ম শেষ। সেই প্রজন্মকে আর তোলা যাবে না। তো ফলে আমাদের সামনে এখন কঠিন চ্যালেঞ্জ এটে, যে এই মন্দির মসজিদ, হিন্দু মুসলমান জাতপাতের রাজনীতির মাঝখানে কীভাবে রুটি কাপড়া মাকান, স্বাস্থ্য শিক্ষা কর্মসংস্থান, মূল এজেন্ডা মানুষের যে দৈনন্দিন জীবনের চাহিদা, সেগুলোকে কীভাবে জনগণের সামনে তুলে নিয়ে আসা যায়। রাজনীতির এজেন্ডা, কে নামাজ পড়বে, কে মন্দিরে পুজো করবে, এটা কি রাজনীতির এজেন্ডা? রাজনৈতিক নেতাদের কাজ কি? হসপিটাল হবে কিনা, স্কুল হবে কিনা, কলকারখানা হবে কিনা, রাস্তাঘাট হবে কিনা, আমার রাজ্য থেকে পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে যাবে না, আমার রাজ্যে কাজ পাবে কিনা, মজুরি পাবে কিনা, এই তো মূলত আলোচনা হওয়ার কথা, কিন্তু সেই আলোচনা হচ্ছে না। সেই আলোচনাতে আস্তে আস্তে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে, এবং এই বাংলা ভাষাও যাত্রা সেই প্রয়াস। এবং মানে প্রধান যে 2 দল রয়েছে এই রাজ্যে, তাদের মুখে সেই কথা নেই, কিন্তু এই যে বাংলা বাঁচাও যাত্রা, এই যে বিকল্পের ডাক দিচ্ছে, সেই বিকল্প কি সাধারণ মানুষের কাছ অব্দি পৌঁছাচ্ছে? মানে আমি বলছি যে বামেরা কি এখনো অব্দি 2025-এ দাঁড়িয়ে 26-এ ভোট এমন জায়গায় রয়েছে, প্রধান বিরোধী হওয়ার মতো সেই শক্তি কি রয়েছে? বুথে বুথে কি লোক রয়েছে? আমরা পৌঁছতে পারছি কিনা তোমরা বলবে, মিডিয়ার কাছে এটা মিডিয়া বলবে। তবে এটা ঠিক, একটা ব্যাপক অংশের মানুষের কাছে, যার কাছে আমরা রিচ করতে পারিনি, যাকে আমরা ভরসা দিতে পারিনি, এই বাংলা বাঁচাও যাত্রাকে কেন্দ্র করে সেই মানুষটার কাছে পৌঁছানোর চেষ্টা হয়েছে, সেই মানুষটাকে ভরসা দেওয়ার চেষ্টা হয়েছে যে আমরা আছি এখনও। ওই যে গ্রামে যখন পাহারা দেয়, রাত্রেবেলা যখন পাহারা দেয় ডাকাত আসবার ভয়ে, দেখবেন পাহারাদার কিছু না, যদি বসে বসে বলে জাগতে রাহো, গৃহস্থ নির্বিঘ্নে ঘুমোতে যায়, অথচ পাহারাদার শুধুমাত্র লাঠি থাকে। বয়স্ক লোক চেয়ারে বসে বসে শুধু এই লাঠিটা নিয়ে ঠুকে বলে জাগতে রাহো, গৃহস্থ ঘুমোতে যায় শান্তিতে, না পাহারাদার কেউ আছে। তো আমরা ওই পাহারাদারের ভূমিকা পালন করতে চাইছি, বাংলার মানুষকে বলছি জাগতে রাহো, উই আর হেয়ার, নিশ্চিন্তে ঘুমাও, আমরা আছি। সেই ভরসা দেওয়ার কাজটা একদিনে হবে না, আস্তে আস্তে হবে, কঠিন কাজ। তবে চেষ্টা হয়েছে, এবং অনেক অংশে মানুষের কাছে আমরা যেতে পারছি, এবং সেটা নিয়ে যাচ্ছি। বিকল্প ভার্সান তো মানুষ তো বলছে, বিকল্পের কথা তো মানুষ তো বলছে, একটা অংশে বাসে টেনে, একটা অংশের মানুষ তো বলছে শুধু মন্দির মসজিদের রাজনীতি হবে কেন? কেন আপনি সরকারি টাকায় খরচা করে জগন্নাথ মন্দির করবেন, কেন মহাকালের মন্দির করবেন? প্রশ্ন তো আসছে, কেন কারখানা করবেন না, কেন স্কুল করবেন না, কেন 8,500 স্কুল বন্ধ হয়ে যাচ্ছে, কেন আমার রাজ্য থেকে
লাখে লাখে পরিযায়ী শ্রমিক ভিন রাজ্যে কাজে যাচ্ছে, কেন সেখানে গিয়ে আক্রান্ত হচ্ছে? শুভেন্দু দিকে কেন বা পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে বলছে পরিযায়ী শ্রমিকরা দাঙ্গা বাঁধিয়েছে, সেই কারণে মালদা মুর্শিদাবাদের পরিযায়ী শ্রমিকের বেছে বেছে আক্রমণ করা হচ্ছে? তো ফলে এই এজেন্ডা বাসে টেনে আসছে, আরেকটু বেশি করে যাওয়া, আরেকটু বেশি মানুষের কাছে নিয়ে যাওয়া, আপনাদের মাধ্যমে নিয়ে যাওয়া, সেটা যাচ্ছে। দাদা, এই এজেন্ডা নিয়ে যখন আমরা কথা বলছি, কিন্তু এই রাজ্যে পশ্চিমবঙ্গের রাজনীতিতে সংখ্যালঘু ভোট তো একটা ফ্যাক্টর হয় সব সময়। আমরা 21-এর আগে দেখলাম যে মহিলা ভোটকে নিয়ে এত কথা হচ্ছিল, সেটা মুখ্যমন্ত্রী বা তৃণমূল কংগ্রেস গ্যাদার করে নিল। এই যে এখন সংখ্যালঘু ভোট নিয়ে এত কথা হচ্ছে, মসজিদের রাজনীতি হচ্ছে, এই সংখ্যালঘু ভোট কি এই বিরোধীদের মধ্যে আসা সম্ভব? কারণ আবার আমরা কোথাও গিয়ে দেখবো 26-এর আগে সেটা রাজ্য সরকারের কাছে চলে গেল। প্রথম কথা হচ্ছে, বামপন্থীদের সঙ্গে অন্য পার্টির তুমি এক করে ফেলো না। আমরা প্রথম কথা সংখ্যালঘু আর সংখ্যাগুরুদের ভোট ব্যাংক হিসেবে দেখি না, আমরা মানুষ হিসেবে দেখি। আর মানুষকে যারা মানুষ হিসেবে দেখে না, যারা মানুষকে শুধুমাত্র ভোট বাক্সের ভোটার হিসেবে দেখে এবং তাকে কিনতে পাওয়া যায়, তাকে কেনা যায়, এই থিওরিতে বিশ্বাস করে, তারা মানুষকে বোকা ভাবে। আমরা মানুষকে ওইভাবে, আমরা গরিব মানুষের ঐক্যের কথা বলি, আমরা গরিব মানুষের কথা বলি, আমরা গরিব মানুষের পক্ষে কথা বলি। ভোট আজকের আছে, কালকের যাবে, পরশু আছে, তরশু আসবে। এখন যা মানে যা সময় হয়েছে, প্রতি 1-1.5 বছর অন্তর তুমি কোনো না কোনো ভোট তুমি পাবে। তো ভোট 5 বছরে 4টে ভোট তুমি পাবেই, প্রতি বছর তুমি ভোট পাবে। তো আমাদের কি ভোটের রাজনীতি মানে প্রতি বছর করার সুযোগ হয়, কিন্তু দিন আনা দিন খাওয়া মানুষটা, যে সে সংখ্যালঘু হতে পারে, সে মুসলমান হতে পারে, সে হিন্দু হতে পারে, তার পেটের যে ক্ষুধার যন্ত্রণা, সেই যন্ত্রণা নিবারণ কি রাজনৈতিক নেতৃত্বরা করতে পারে না? তৃণমূল করতে পারে না? বিজেপি করতে পারে না? তার কাছে কি সেই রসদ নেই? রসদ আছে, করবার চেষ্টা করছে না। তার কারণ হচ্ছে ওরা ভোটারদেরকে, সে সংখ্যালঘু হতে পারে, সংখ্যাগুরু হতে পারে, মুসলমান হতে পারে, হিন্দু হতে পারে, উঁচু জাত হতে পারে, নিচু জাত হতে পারে, ওরা এই সংখ্যা তত্ত্বের বিচারে মানুষকে আবদ্ধ করে রাখতে চাইছে। তার বিরুদ্ধে দাঁড়িয়ে আমাদের তো এই প্রচেষ্টা। দেখো, প্রথম কথা হচ্ছে, তুমি সংখ্যালঘুদের কথাও যদিও বলো, মানে বেসিক্যালি তুমি মুসলমানদের কথা বলছো, মুসলমানদের কথাই বলছো। মানে মসজিদ যেদিন শিলান্যাস হচ্ছে, সেদিন এসে বলছেন যে মুখ্যমন্ত্রী আমাদের ভোট ব্যাংক হিসেবে ব্যবহার করেছে, এই রাজ্যে আমাদের জন্য কোনো শিক্ষা স্বাস্থ্যতে উন্নতি হয়নি, 10,000 মাদ্রাসা তৈরি করার কথা ছিল, সেসব কিচ্ছু হয়নি। ফলত তারা একেবারে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে গিয়ে বেসিক্যালি এটা সংখ্যালঘুদের তো শুধু কেস না। তুমি মতুয়াদের কাছে এখন গিয়ে যাবে, মতুয়ারা এখন বলা শুরু করে যে বিজেপি আমাদেরকে সিএ দেয় বলেছিল, সিএ দেয়নি, সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছি আমরা। তো ফলে তুমি দেখো, গাড়িতে আসার সময় দেখো বড় বড় করে লেখা থাকে, যত করবে চালাকি পরে বুঝবে জ্বালাকি। তো রাজ্যের মুখ্যমন্ত্রী, দেশের প্রধানমন্ত্রী জনগণের সঙ্গে চালাকি করেছিলেন, এখন বুঝছে জ্বালাকি। তুমি ভোটের সময় শুধুমাত্র ধর্মীয় বিভাজনের করবার জন্য হিন্দু মুসলমানের ভাগ করে দিলে, বললো মুসলমানদের জন্য আলাদা হসপিটাল হবে। আচ্ছা, এটা কোনোদিন পশ্চিমবঙ্গে সম্ভব? ভারতবর্ষে কোথাও সম্ভব? মানে তুমি একটা হসপিটাল তৈরি করলে, সেখানে তোমার হসপিটালের পাশে কেউ অ্যাক্সিডেন্ট করলো, তুমি তাকে নিয়ে যাচ্ছ, বলো তোমার নাম কি? বলো প্রতীকুর রহমান। আচ্ছা ঠিক আছে, তুমি ভর্তি হো। ও তোমার নাম সৃজন ভট্টাচার্য? না না, তোমার জন্য না, এটা শুধুমাত্র সংখ্যালঘুদের জন্য হসপিটাল হয় কোনোদিন? আচ্ছা, মাদ্রাসাতে যে মাদ্রাসা আছে, পশ্চিমবঙ্গে এমন বহু মাদ্রাসা আছে যেখানে সংখ্যালঘু নয় এমন শিক্ষক আছে, সংখ্যালঘু নয় এমন ছাত্র সেখানে পড়ে। মাদ্রাসাতে অনেকে বলে যে আরবি পড়ানো বাধ্যতামূলক, অনেক মাদ্রাসা আরবি কম্পালসারি নয়, এমন মাদ্রাসা, বহু মাদ্রাসা পশ্চিমবঙ্গের মাটিতে আছে। তো ফলে প্রতিশ্রুতি তো দিয়েছিল তৃণমূল, অকাপকে রক্ষা করব, অকাপ আইন করতে দেবো না, এসআইআর করতে দেবো না, এনআরসি করতে দেবো না, সিএ করতে দেবো না, তারপরে ডিটেনশন ক্যাম্পের জন্য জমি দেবো, তারপরে আবার মালদা মুর্শিদাবাদ কৃষ্ণনগর গিয়ে বলবে জমি আমি করতে দেবো না। তো ফলে মানুষ বুঝছে যে তৃণমূল যা যা প্রতিশ্রুতি দিয়েছিল সংখ্যালঘুদের সামনে, একটাও তো প্রতিশ্রুতি রাখেনি, উল্টে বরঞ্চ বাপ ঠাকুরদার নামাজ পড়ার জায়গা, মসজিদ, গোরস্থান, খানকা, ঈদগাহ, কবরস্থান, যেগুলো অকাপের সম্পত্তি, শুধুমাত্র সংখ্যালঘুদের নয়, অকাপের সম্পত্তি, সেগুলো সরকার বকলমে, সরকারের তো রক্ষা করার কথা ছিল, তৃণমূলের তো রক্ষা করার কথা ছিল, ওই জন্য বিজেপির হাত থেকে তো রক্ষা করার জন্য তৃণমূলকে ভোট দিয়েছিল। সরকার সেই ভূমিকায় না গিয়ে বরঞ্চ এইগুলো কিভাবে আস্তে আস্তে সরকারি জমি হয়ে যায় সেই ব্যবস্থা করছে। তো ফলে সংখ্যালঘুদের মধ্যে তো রিয়াকশন হবে, এটাই স্বাভাবিক। এবং সেটা শুধু, আমি আবারও বলছি, এটা শুধুমাত্র মুসলমানদের কেস না। তুমি সংখ্যাগুরু, অর্থাৎ তুমি এই এসআইআর এর ফলে নরেন্দ্র মোদী ভেবেছিল, শুভেন্দু অধিকারী ভেবেছিল 1 কোটি রোহিঙ্গা বাদ যাবে, 10 লাখ রোহিঙ্গা বাদ যাবে, লুঙ্গিপোরা মিয়ারা বাদ যাবে, কত রকম শুভেন্দু অধিকারীর মুখে কত রকম কথা, যাতে সংখ্যালঘু ভোট, যাতে মুসলমান সমাজের মধ্যে ভয়ের বাতাবরণ তৈরি করা যায়। কিন্তু এসআইআর হলো, কটা রোহিঙ্গা বাদ গেল, কটা বাংলাদেশি বাদ গেল। বরঞ্চ আমরা সেই সময় বলেছিলাম এতে হিন্দু বা মুসলমানের কেস না, এসআইআর এর সবচেয়ে সমস্যায় পড়বে তারা যাদের কাছে কাগজ নেই। কাগজ নেই কার কাছে? যারা গরিব মানুষ। আজকে তুমি দেখো গরিব মানুষ সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে। যে এত মানুষের নাম বাদ গেছে, অনেকে যাচ্ছে
আমার জানাশোনা আমার আমার নিজের বুথে 14 জনের নাম বাদ মানে হিয়ারিংয়ে ডেকেছে, 14 জনের নাম হিয়ারিংয়ে ডেকেছে। আমি কথা বলে দেখলাম তারা গরিব মানুষ, দিন আনে দিন খায়, কাজ করে। কি সমস্যা কি না, কাগজ নেই। বাবা মা 2001 সালের আগে মারা গেছে, ভাইয়ের রিলেশনে করেছে, বোনের সঙ্গে ভাইয়ের রিলেশন আছে। ওই বাবা যে এই মেয়ের বাবা সেটা প্রমাণ করতে পারছে না, কারণ মেয়ে স্কুলে পড়েনি, জায়গা জমি নেই, যে দলিল আছে কিচ্ছু নেই। তো ফলে গরিব মানুষ কিন্তু প্রবলেমে পড়ছে, বড়লোক মানুষের কোনো সমস্যা হয় না। আসলে বিজেপি তৃণমূল গরিব মানুষের কথা না ভেবে বড় লোকের কথা ভেবে গরিব মানুষকে গাড্ডায় ফেলার চেষ্টা করছে। মানুষ এখন বুঝছে, এখন হয়তো ধর্মীয় মোড়ক আছে, দুদিন পরে কিন্তু লড়াইটা হিন্দু মুসলমানের লড়াই হবে না, লড়াইটা লুটে খাওয়া মানুষদের বিরুদ্ধে খেটে খাওয়া মানুষের লড়াই হবে, লড়াইটা বড় লোকের বিরুদ্ধে গরিব মানুষের লড়াই হবে।